রসুন এই শুয়ে আছে যা ওখানে মাছের ঝোল আলু আর এঁচড়ের তো দা বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও। চানটা করে নিও, আমি চলে আসবো এক্ষুনি। চান করে পুজোটা দাও, গেটটা লাগিয়ে দাও তো। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এই যে এখন বেরোচ্ছি একটু বরের ওষুধ আনার জন্য, বুঝেছো? বরের প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু কাজে না গেলে তো আর আমাদের সংসার চলে না, জানোই। সব মাসি, আমি আগেই বেরিয়ে চলে যেতাম, তো কচু শাক মাসি এসেছিলো, তো একটু কচু শাকের জন্য ডাক দিল। তাই আমি ভাবছি কী না হয়েছে রে বাবা, তার জন্য আবার বুঝতে পারিনি। পাশের বাড়ির বৌদি ও ডাক দিচ্ছিলো, তো আসলাম, একটা কচু শাক নিলাম। অনেক দিন কচু শাক খাওয়াও হয় না। ছোলা এনেছি কালকে, একটু আলু কাবলি খাওয়া বলে, তো সেটা তো খাওয়াই হয়নি। তো ছোলাটা রয়েছে, ওটা দিয়ে দেখি কচু শাক করবো, নিরামিষ কালকে করব। আর এই যে এখন যাচ্ছি হচ্ছে ওষুধ আনতে। এই ব্যাগটায় ছাতা নিয়ে নিয়েছি, ওয়েদার মেঘলা মেঘলা, যদি বৃষ্টি হয় বা রোদ্দুর হয় ওই কারণে। আর ওই মাসি বলছিল ওই যে আমাদের যে জমির ছেলেটা, বললো 15 বছর এখন ইসে থাকবে, তাই সব ওই গল্প হচ্ছিল, কথা বলছিল সবাই। আমিও দাঁড়িয়েছিলাম, তা আমাকে বলছিল তোর ভীষণ শক্তি ছাড়া আর কি আছে। আর হচ্ছে কিছু মানুষ আছে, বুঝেছো তো, যারা নিজের চরকায় তেল কম দেয়, পরের চরকায় বেশি দেয়। যে কালকে এখান থেকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তখন বলছিল ওই করে পয়সা কামায় এরকম, তার জন্যে বুঝেছো। চশমা পরেছি, চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, দেখা যাক। তো চলো, সাথে থাকো, পরে কথা বলি। বেরোলাম। এই ওষুধটা যে দাদা, যে মালিক আর কি, সে ওষুধটা দিলে ভালো ওষুধ দেয়, নেই, সে বললো 12টার পরে আসতে, বুঝেছো। তার জন্যে আবার এই এখন বাড়ির দিকে যাই, গিয়ে নিজের কাজকর্মগুলো সারি, আবার 12টার পরে নাহলে আসবো। যদি আসতে পারি 12টার পরে আসবো, নাহলে বিকালে আসবো। রান্নাবান্না করে গরমে হাঁপিয়ে যাচ্ছি, জানি বলবো। সবাই দেখছে, কি দেখার বিষয় আমি করি আমি বুঝি না। আমি কি রাস্তায় নাচ করি যে দেখবে, নাকি রাস্তার মধ্যে শুয়ে গড়াগড়ি করি সেটা দেখে দেখো, যে যাচ্ছে সেই আমাকে ঘুরে আমার পিছনটা দেখার পর আমার মুখটাও দেখছে, বুঝেছো। আমি যে কী করি আমি নিজেও বুঝতে পারি না, নাকি আমি হাসার কিছু করি, বুঝেছো। তো যাকে দেখার কাজ দেখছে। আর এই বিরিয়ানি গ্যাসের অভাবে কাঠের জালে রান্না হচ্ছে। আর ভোট কাল বাদ দিয়ে পরশু, কালকে তো মানে যেদিনে ভিডিওটা যাবে সেদিনই ভোট আর কি, বুঝেছো। যাই, চলো সাথে থাকো। ডিম ছিল দোকানে, নিলাম, বুঝেছো। আর তখন নিয়ে বেরিয়েছি, দেখছি আমার ছেলের বন্ধুর মা ফোন করেছে, কিন্তু ফোনটা ধরা যাবে না। তার কারণ হচ্ছে, ধরলে এখন ভিডিওটা একবার আপলোড দিয়েছি, গেছে কেটে ডিলে, মানে ফেল্ড হয়ে গেছে। আবার যাওয়ার পথে রাস্তাতে বারবার চেক করতে হয়, করে দেখলাম, আবার আপলোড দিয়েছি, দিয়ে এখন হচ্ছে, বুঝেছো। তো এখন যদি ধরি আবার কেটে যাবে। 5 মিনিটে হাঁপিয়ে গেছি। ওষুধ পেলাম না, চলে আসলাম এখানে ছেলেকে মুড়ি কাটার জন্য। আমি আর নামতে পারছি না, আমার 2 দিন ধরে এত পায়ে যন্ত্রণা করছে, হাতে যন্ত্রণা করছে। মুড়ি আর শশা কাটবো, বললাম বাবা থালা দে, ওর মধ্যে ছোকলাটা ফেলি, আর এইখানে বাটি দে, ওর মধ্যে পেঁয়াজটা সব কেটে দিই। তো ছেলে সব কিছু দিয়েছে। আর কি বলো তো, ছেলে বলছে মা আমার তখন তুমি গেছিলে না, তখন আমার খুব খিদে পেয়েছিল, এখন আর খিদে নেই, মানে খিদেটা চলে গেছে আর কি, নেই। তো তুমি খাবে আমি খাবো, দুজনে খাবে, তো অল্প অল্প কাটো। তাই বললাম আমি তো খাবো, আমারও খিদে পাচ্ছে, আবার খিদে পাচ্ছে না, এত গরম না, এই গরমে কি বলবো। তো আসল কথা কি বলো, তোমরা আবার কেউ বলবে অত বড় ছেলে, কেন একজন দুজন আছে যার হচ্ছে ভীষণ মানে কৌতূহল, বলবে যে অত বড় ছেলে একটু কেটে খেতেও পারে না, মানে পেঁয়াজ এইসবগুলো। তো সত্যি কথা বলতে আমার এই বটিটা ভীষণ পরিমাণে ধার, যদি কাটতে গিয়ে হাত টাত কেটে যায় তখন কি হবে বলো তো। ওকে তো পড়াশোনা করতে হয়, তাই না। তো তোমাদের বলার কাজ, যাদের খারাপ বলার কাজ তারা খারাপ বলবে, যাদের ভালো বলার কাজ তারা ভালো বলবে, যারা ভালোবাসার মানুষ তারা ভালোই বলবে আর কি। তো এখানে দেখো আমি মুড়ি মাখাটা হয়ে গেছে। আর আমার মুড়ি মাখাটা আমার ছেলে ভালোই মাখে, তোমরা জানো, ও যেমন করে মাখো কিন্তু খেতে খুব সুন্দর মাখে, আর খেতে বেশ ভালোও লাগে, জানো তো। তো এখনও অনেকগুলো কাজ আছে, আবারও যাব ওষুধ আনতে আর কি। তো এই মুড়ি মাখাটা একটু খেয়ে নিই, তারপরে দেখো এখানে চলে এসেছি। এই যে তরকারি এখানে খালি করতে, কালকে এঁচড়ের তরকারি। আর এঁচড়ের তরকারিটা এমন কি বলো তো, যদি একটু এত গরম পড়েছে তো একটু তেল মশলা কম দিয়ে রান্না করেছিলাম, কিন্তু এঁচড় বলে জিনিস তো একটু তেল মশলা কম দিলে না খেতে অতটা ভালো হয় না, কেমন একটা ফ্যাসকা, একটু নুনও কম হয়েছে আর কি।
তো আজকে আবার একটুখানি মশলা কষিয়ে দেবো খানে। আর এখানে ছেলে কথা বলছে, আর আমার মুখটা দেখে বুঝতে পারছো সেই মারাত্মক গরম লাগছে। তো ছেলে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি যখন চাকরি বাকরি করব তোমাকে বাড়িঘর করে দিয়ে এসি করবো। আসল কথা কি বলো তো, আমার হাই প্রেশার আছে তো, আর হাই প্রেশারের মানুষদের গরম কতটা লাগে সেটা একবার বুঝতেই পারছো আর কি। প্রচণ্ড গরম লাগে, এত গরম লাগে সহ্য করা যায় না। তবু তো সহ্য করতে হয়, কিছু করার নেই। তো সেই কারণে সহ্য করি। কিছুদিন হয়তো আমার ফিরবে, সবসময় মানুষের একরকম দিন যায় না আর কি। তো চলো এখন এইগুলো কাজকর্ম সেরে দিয়ে আগে ওষুধ আনতে যাব, ওষুধ নিয়ে এসে শর্ট ভিডিও করব, তারপর রান্না করব। আবার চুড়িদার পরে নিলাম আর নাইটির উপরে পরেছি, বিশাল গরম লাগছে। পাখাটাও কমিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলার জন্য। ফোনটা চার্জে আছে, এই যে তার চার্জ আছে, চার্জে নিয়ে ভিডিও করছি। আর এই দেখো এখানে সবজি নিয়েছি, রাখা আছে পটল, দুটো আম সেদ্ধ করব। আর বরের ভীষণ ঠান্ডা লেগেছে, বর বলছে ঠান্ডা জল আর খাবে না, শরবত মানে খাবে না আর কি, ও ঠান্ডায় ওর ভালো লাগছে না। আর টমেটো নিয়েছি, শসা নিয়েছি, টমেটো দিয়ে এঁচড়ের তরকারিটা কাল করেছি, দেখলে কতটা রয়েছে। এক তো কাল লাগে খাওয়া হয়নি, রাতে তো ভাতই খাইনি আমরা, সন্ধ্যেবেলা ওই যেহেতু মোগলাইটা বানিয়েছিলাম, তো প্রথমবার ট্রাই করেছিলাম, বেশ ভালো হয়েছে। ডিমটা কম হয়ে গেছে, একটা ডিম ছিল তো, যদি দুটো ডিমও হতো তাও ভালো হতো। আর ওই হয়েছে, রাতে আর খাওয়া হয়নি, ভাত ছিল না, রুটি করতে হতো আর করিনি, তার জন্য তরকারি এঁচড়েটা রয়ে গেছে। আর তরকারিটা না একটু নুনও কম হয়েছে, আর তেল মশলা একটু কম দিয়ে করেছিলাম, আর এঁচড় তো তেল মশলা কম দিলে একটু ভালো লাগে না, ওই জন্য অতটা টেস্ট লাগেনি, মানে ভালোই লাগছে না, আমার মুখেই ভালো লাগছে না। তো বাজারে গেছি, যখন ওষুধ আনতে গেছিলাম ভাবলাম একটু চিংড়ি মাছ পেলে নিয়ে আসবো, তো বাজারে চিংড়ি মাছ নেই, একজনের কাছে আছে, তো সেই এরম সাইজের বলছে 700 টাকা, দরকার নেই। তা আমি চলে এসেছি। আর মানে ইঁদুরে কত সবজি খেয়ে দিয়ে আমার একদম পুরো ফাল করে দিয়েছে। এই ছাতা আর ব্যাগ নিয়ে নিয়েছি, দাঁড়াও চলে যাই ওষুধ আনতে। ওষুধ এনে না দিলে বর খাবে না, প্যারাসিটামল খাচ্ছে কিন্তু ঠান্ডা জ্বর কমছে না, বুঝেছো তো, সেই কারণে যাচ্ছি। তো চলো সাথে থাকো। আবার ওই ভোটের স্লিপ দুটো জেরক্স করতে যেতে হবে, ছেলেকে পাঠাবো, আমি আসি তারপর পাঠাবো। তো চলো সাথে থাকো। আর ফোন চার্জে দিয়ে গেছি বলে ফোন আর নিয়ে যাচ্ছি না, এমনি রেখে যাই, চার্জটা হোক, এসে তো আবার শর্ট ভিডিও করবো, রান্না করবো, ভিডিও টিডিও করবো। এঁচড়ের তরকারিটা আগে ওষুধ নিয়ে এসে আগে এই যে করলাম, তরকারিটা আগে মশলাটা একটু পেঁয়াজ একটু রসুন এই করে ওই কী বলে ঘষনিতে ঘষে এই তরকারিটা বসালাম, নাহলে তো নষ্ট হয়ে যাবে এতটা তরকারি। আর তার মধ্যে করছি তরকারি ফুটছে আর আমি করছি শর্ট ভিডিও, আমি ঘেমে নিয়ে একসাথে হয়েছি, এখন তোমাদের দেখাতে পারছি না, পরে দেখাবো। যে চুড়িদারটা পরে গেছি সেটা এখন চুড়িদারটা ধুয়ে দেবো, তার কারণ ঘামেতে মানে থাকা হয় না আর কি। আর এখানে চাল ধুতে চলে গেছি, আর প্রচুর গরম, এত গরম না যে মানে টেকাই যাচ্ছে না যেন। এখনও শর্ট ভিডিও করা বাকি আছে, শর্ট ভিডিও করতে হবে, শর্ট ভিডিওগুলো করবো। এই রোদ্দুরে দাঁড়িয়ে যখন শর্ট ভিডিও করি না, পুরো মনে হয় জানি যা মানে আমার জীবনটা ছটফট করছে এরকম মনে হয়, প্রচুর কষ্ট হয় আর কি। তো কী আর করা যাবে, গরম লাগলেও তো গরম সহ্য করতে হবে, তাই না? তো এই সব কাজকর্মগুলো সারি, তো সেরে এখানে দেখো তোমাদের কিছুদিন ধরে বলছি যে আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে, জানি না ফোনটা খারাপ লক্ষণ নাকি, খারাপ হবে নাকি। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলছিলাম, সমস্ত ভিডিও করেছিলাম, সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে, মানে সাউন্ডটাই নেই। এডিট করার সময় দেখছি এখানে কোনো আওয়াজই নেই, সাউন্ড নেই। সবজিগুলো নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর পটলটা দেখতে পাচ্ছ ওখানে মানে কি বলবো যে একটু জল ঠসা হয়েছে, তো পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর করলাগুলো খাচ্চা খারাপ হচ্ছে, সে করলাটা একটু ভাজবো। আর এঁচড়ের তরকারি, আর চাল ধুয়ে চলে এসেছি। আর রোদ্দুরে যেহেতু বসে বসে এই যে মানে চাল টাল ধুলাম, আর 2বার 3বার করে গেলাম না তো সেই রোদ্দুরে, তো সেই জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর মাথা মানে খুবই কষ্ট হচ্ছে। তো আজকের ওই যে কাকিমার বাড়িতে বিয়ে বাড়ি গেছি, যাওয়ার সময় এই দুপুরে ওষুধ আনতে যাওয়ার সময় কাকিমার সাথে রাস্তায় দেখা হলো। কাকিমা জিজ্ঞাসা করছে, সব কিছু বললো যে মনে চেষ্টা করার নেবে জমি নেওয়ার। তো আমি বললাম আর চেষ্টা হবে না কাকিমা, এখন খুব পরিস্থিতি আমার খারাপের দিকে। আবার এটাও বললো যে তোরা গেলি কী খেলি না খেলি একটু দেখতে পারলাম না। আমি যে তুমি তো অনেক দেখেছো, এর থেকে বেশি কি দেখবে, এই যে এত ভালোবেসেছো এই অনেক। তারপরে চলে এসেছি এখানে দেখো এই সব রান্না বান্না সব জোগাড় করতে, ভিডিও করা হয়ে গেছে। আর গরমের মধ্যে এখন চাল তো ধুয়ে এসেছি আগেই, তোমাদের দেখালাম, এখন সবজি কাটতে বসে পড়েছে। আর আমগুলো না সব পেকে পেকে যাচ্ছে, ভাবছি আম সেদ্ধ করে রাখি, বরকে শরবত করে দেবো, আর একটুখানি চাটনি করি আর কি। তো পাকা মানে আম এমনিতে কাঁচা আম টক থাকে, যে একটু হলুদ হবে আর টক ভাবটা চলে যায়, তখন আর টকই থাকে না জানো তো। আর এখানে কি বলো তো যে বরের এত ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, বরের কি বলো বাধ্য হয়ে আজকে ওকে কাজটা ছুটি করাতেই হলো।
তো কাজটা ছুটি এই কারণে করাতে হলো, শরীর একদম ভালো না। আগে তো শরীর, আর কি রোদ্দুর গরম বলো, এখন আমাদের এখানে না চারিদিকে মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে জানো তো। যদি আমার ক্ষমতা থাকতো তো বলতাম আরও 2 দিন তুমি রেস্ট করো। তো অনেকেই আবার বলবে যে যদি বর বাড়ি থাকে তো কেন বর ওষুধ আনতে গেল না, তুমি হেঁটে কেন গেলে? অনেকক্ষণ থেকেই ঘরে বসেছিল, বুঝেছো তো। সে ঘরে বসে থাকাতে বুঝতেই পারো পুরুষ মানুষ ঘরে বসে থাকলে মনটা কেমন হয়। আমি বললাম তুমি যাও রাস্তার দিকে একটু ঘুরে টুরে আসো, দেখো গিয়ে একটু। বলছে কোথায় যাব, কি করব? আর রাস্তার মধ্যে গিয়ে একটু দাঁড়িয়েই থাকো নাহলে। তারপরে ও একটুখানি গেল আর আমি তো আবার গেলাম ওষুধ আনতে। ওকে বললে ও হারগিস ওষুধ আনবে না, যত খুশি কষ্ট সহ্য করবে তবু ওষুধ আনবে না। তার কারণ কি বলো তো, পয়সার কথা চিন্তা করে। আমি কত বকাবকি করি যে নুন খাবে ফ্যান খাবে তবু আগে ওষুধটা খাবে। তুমি আমার ঘরে একমাত্র ইনকাম করার রাস্তা। তোমার যদি শরীর খারাপ থাকে কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? বেশি বাড়াবাড়ি হলে তখন কি হবে বলো? সেই কারণে তারপর দেখো এঁচোড়ের তরকারিটা এখানে নামিয়ে নিচ্ছে। আর তরকারিটা এত সুন্দর গন্ধ উঠছে যে কি বলবো তোমাদের। তো বাজার থেকে 2বার করে ডিম আনলাম, আবার এখন দেখলাম একটু ফাটা ডিম আছে, নিয়ে আসলাম। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে ফাটা ডিম শিবানী কেন আনে? মানুষ কি শখে আনে? ইচ্ছা করে আনে না, মানুষের দরকারেই আনে জানো তো। মানে যেগুলো গোটা ডিম ওগুলোতে একটু দাম বেশি, ওই দাদা একটু ফাটা ডিমের দাম কম নেয়, তার জন্য নিয়ে চলে আসি। অনেক সময় রাতের বেলা তরকারি থাকে না। আর আজকাল জানো এই গরমে যা তরকারি নষ্ট হচ্ছে, একটা দিনও রাতে তরকারি খেতে পাচ্ছি না। গ্যাসের যা পরিস্থিতি, রাতের বেলাও তরকারি। রুটিটা খাবে কি দিয়ে বলো? রাতে আবার তরকারি, দিনে আবার তরকারি। 2 টাইম যদি তরকারি রান্না করতে থাকি তাহলে গ্যাসটা কদিন যাবে? এমনিতে গ্যাসটা তো বুঝতেই পারো 60 দিনের কাছাকাছিতে গ্যাস পাবো। তারপরে ভাড়া বাড়িতে থাকি, কোথায় কাঠ কুটো দিয়ে রান্না করব? আগে করতাম, আগে কিন্তু আমি কাঠের জালে আর কয়লা ঘুঁটেতে রান্না করেছি। এখন হওয়ার ব্যাপার নেই, কেন চারিদিকে সব ভালো ভালো বাড়ি ঘর দুয়ার হয়েছে, ধোঁয়া উঠলে অবজেকশন হয়, সেই কারণে আর মানে কি রান্না হয় না কাঠে। ওই জন্যে গ্যাস নিয়েছি। আর গ্যাস নিয়েছি বেশ কিছু বছর হলো আর কি। আগে আমি কাঠে রান্না করতে খুব ভালোবাসি। যদি কোনো দিন নিজের বাড়ি ঘর করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কাঠে রান্না ভালোবাসি কিনা। আমার এখনও চৌকির তলায় উনান রাখা আছে, বুঝেছো। সুতপা দিদিভাই ফোন করে জিজ্ঞাসা করেছে বরের শরীরটা কেমন আছে। বললাম যে কাজে যায়নি বাড়িতে। তো দিদিভাই খবর নিতে থাকে টাইম টু টাইম আর কি। তো এতটা কাছের মানে ঘনিষ্ঠ হয়ে গেছে না, যখন আমাদের কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে মানে খবর করতে থাকে, মনে এটা শরীর কেমন আছে বা কী আছে না আছে। দেখো আমি তো অনেকটাই ব্যস্ত থাকি ভিডিও করা সারাদিনে, তবে এখন বেশ ইনস্টাগ্রামে ভিডিও করা ছেড়ে দিয়েছি। প্রচণ্ড গরম আর প্রচুর আমার প্রেশার পড়ে যাচ্ছে। আমি এত প্রেশার নিতে পারছি না জানো, মানসিকভাবে প্রচুর প্রেশার পড়ছে। সামনে আমার অনেক চাপ আছে, অনেক খরচাপাতি আছে। ছেলেটা কলেজে ভর্তি হবে, কি হবে না হবে। সোনালি দিদিভাইয়ের শরীর খারাপ ছিল, মেসেজ করেছিলাম। দিদিভাইয়ের সাথে ফোনেও কথা হয়েছিল। দিদিভাই বলেছিল যে দিদিভাই তুমি ভিডিওতে বলো যে তুমি জমি কেউ অল্প মানে টাকা দিয়ে জমি দেবে, তা তুমি ওরকম নাও না। বলছি সেই টাকাটাই জোগাড় করতে পারছি না। আর একটা কথা, তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, নতুন দিদিভাই বললো আমি তোমার ভিডিও নতুন দেখি, তোমার এই জমির ব্যাপারে আমি কিছু জানি না, তো তুমি যদি একটু বলো তোমার জমিগুলো কী হয়, যদি কোনো অসুবিধা না থাকে। সত্যি বলতে অসুবিধা আমার কিছু নেই, তোমরা আমার পরিবার, তোমরা আমার পরিবারের সদস্য, আমি নিজের আপন মনে করি। তো তোমাদের কেন বলবো না বলো? তোমাদের তো অবশ্যই বলবো। তো একদিন সময় করে বলবো। তবে সব আমার পুরানো দিদিভাই দাদাভাইরা, কাকিমা মাসিমা জেঠিমা যারা আছে প্রত্যেকে জানে যে আমাদের সাথে কি হয়েছে কি ঘটেছে। তবে যেহেতু তোমরা যারা নতুন আমার হয়তো আসছে বন্ধুরা, তারা এই জমির কথা শুনে ভাবে যে হয়তো মানে কি হয়েছে, কেরমও কারোর সাথে হয়। তো অবশ্যই একদিন সময় করে একটা ভিডিওতে অবশ্যই বলবো। আর আজকের বেরিয়েছিলাম একটু দরকারে, তো সেই দরকারটাও কেন সেটাও বলবো। তো তোমরাই সব থেকে বেশি খুশি হবে দরকারটা মিটে গেলে। তবে আমি যে চেষ্টা করি না বা চেষ্টা করছি না তা কিন্তু না, আমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করছি যে আমাদের নিজেদের একটা জমি হোক। মাঠের দিকে জমিগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে। হয়তো যখন ছেলে চাকরি বাকরি পেয়ে একটু জমি কেনার কথা হবে তখন হয়তো আমাদের আর এখানে থাকাই হবে না। তার কারণ কি বলো তো, এই দিকে আর কোনো জমি জায়গা অত নেই। প্রচুর জমি বিক্রি হয়ে যাচ্ছে সব। ওই মানে অনেক মানুষ আছে বড় বড় জমি কিনে ফেলে রাখছে, অনেকে ঘর ভাড়া করে হয়তো ভাড়া দিচ্ছে। কিন্তু আমি চেষ্টা করলেও আমার উপায় নেই জানো তো। অন্তত 1,00,000-2,00,000 টাকা জোগাড় করা এখন খুব মুশকিল। দেখো না আমার গয়নাগাটি আছে, না আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির কোনো সাপোর্ট আছে যে আমি সেটা দিয়ে কিছু করব আর কি।
আমরা এমনই মানুষ, আমাদের মানে কখনো কোনো দরকার পড়লে বাবা এসে যে আমাকে 10,000 টাকা হাতে দিয়ে বলবে, মা এটা তুই তোর দরকারে খরচা কর বা পরে আমাকে দিয়ে দিস, সেই ভাগ্য করে হয়তো আমরা জন্মাইনি। আমরা শুধু আমি না, আমার অন্য বোনেদেরও সেই একই, সেই ভাগ্য করে আমরা জন্মাইনি, জানো তো। সব দিনই আমাদের কষ্টের কপাল ছিল, আজও সেই কষ্টেরই কপাল আছে। যা আছে যেটুকু আছে সব স্বামীদের পয়সায় যা করতে হয় করতে হয়। কখনো কোনো সময় তাদের মানে বাপের বাড়ির তরফ থেকে কোনো হেল্প পাইনি। বাবা তো কাজকর্মই করতো না, হেল্প পাবো কী করে? তো যাকগে, সেসব কথা বাদ দাও। শ্বশুরবাড়ি তোমরা অনেকেই প্রশ্ন করো, শ্বশুরবাড়ি জায়গা সম্পত্তি কি তোমরা পাবে না? না গো, ওসবও পাবো না। আমার শ্বশুরের তেমন জায়গা সম্পত্তি কিচ্ছু নেই, তারপর 8টা ছেলে মেয়ে, তার কিচ্ছু ভাগ পাবো না। গরমে জ্বর দেখো, আর কি অবস্থা। আমি রান্না করছি, আজকে তো হয়নি কাজকর্ম, কাজে যেতে পারেনি, ঘরেই আছে আর কি। তো তোমাদের দেখানো হয়নি, তো তখন বেরিয়েছিল, ঘরে থেকে থেকে ভাল লাগছিল না, ওই জন্য রাস্তার দিকে বেরিয়েছিল। আমি ওষুধ আনতে গেছি, আমাকে ওষুধ আনতে বারণ করছিল। প্যারাসিটামল খাইছে, 2 দিন কমছে না। আর এই দেখো শুয়ে আছে। আর রান্না আমার হচ্ছে, গরমে তরকারি ফুটছে, সেজন্য চকির উপরটা ভীষণ গরম লাগছে, ওই জন্য এখানে পাখাটা চালিয়ে এই যে হালকা করে শুয়ে আছে। ভাত হয়ে গেছে আর রান্নাও আমার হয়ে গেছে। এই দেখো, মাছের ঝোলটা হয়ে গেলে এবার খেতে দিয়ে দেবো। 3:30 বাজে। আজ আমি কি কি করলাম আর কি করলাম না, তখন যে বলছিলাম না যে খুব কাঁদতে ইচ্ছা করে, কিন্তু কাঁদতে পারি না। মাথা রেখে কোলে কারোর মাথা মানে কারোর কোলে মাথা রেখে যে কাঁদবো, সেইটাও হয় না, বুঝেছো। এই গরমে নাজেহালের মতো অবস্থা হয়ে গেছে। বরের অবস্থা খারাপ। বর এসে অনেকক্ষণ শুয়ে আছে, মানে সাইডে বাইরে বসেছিল। তারপরে আমি বললাম, তুমি এখানটা শোও না, পাখাটা চালিয়ে আমার রান্না। তো অন্যদিন বর আসে, বর করে দেরি। তবে কি বলো তো, যে এই একটা জিনিস কি হয় বলো তো, বরের কাজে যখন যায় তখন দেরি হয়ে যায়, তখন দেরি করে খাওয়া হয়। আর আজকের বর বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আমার ওই দেরি করেই খাওয়া হচ্ছে, কেন রান্না করতে করতে অনেকটা দেরি। সত্যি বলতে ভিডিও টিডিও করে একা হাতে সব দিক সামলে আমিও পেরে উঠি না। আমারও না একটুখানি রিল্যাক্সের দরকার। কোনো দিন এমন না যে কোথাও গিয়ে 2টো দিন একটু কাটিয়ে এসেছি রিল্যাক্সভাবে। হ্যাঁ, অনেকেই আমাকে বলে বা এমনি টোনে বলেও যে হোটেল মানে ঘুরতে যাও কোথায়, হোটেল ভাড়া করে আরাম করে থাকো। তো ঘুরতে গিয়ে হোটেল ভাড়া করে থাকলে তো অনেক টাকা কোথায় পাবো। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছি, আর সবে সবে রান্না শেষ করেছি। বর কাজে গেলেও বেলা সেই 3টে 3:30, আর কাজে না গেলেও সেই 3টে 3:30। আদার্স আসল কথা ভিডিও টিডিও করা টরা শেষ পরে তো রান্না করবো বলো। আর হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি হবে নাকি কে জানে। সেখানে আজ কী কী রান্না বান্না হয়েছে তোমরা দেখে নাও এক নজরে। এখানে সাদা ভাত আছে, ওখানে আমের চাটনি আছে, ওখানে উচ্ছে আলু ভাজা আছে, ওখানে হ্যাঁ। তো দেখো খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে দেখাতে একজন ডাকলো, উঠে গেলাম। এখানে চাটনি রয়েছে, চাটনির সাথে এইখানে উচ্ছে ভাজা, ওখানে শশা কাটা আছে, আর ওখানে আছে মাছের ঝোল আলু পটল দিয়ে। আর এঁচোড়ের তরকারি তো তোমাদের দেখিয়েছি, আছে ওটা ওদিকে আছে। তো চলো, এই হচ্ছে খাওয়া দাওয়াটা করি। আর ওই ডাকলো একজন একজন এই বয়সে বিয়ে করেছে, সেটাই দেখানোর জন্য। তো চলো, তোমরা সাথে থাকো, ভালোবাসা দিও। খাওয়া দাওয়া করে বাসন মাজতে আমার একদম ভালো লাগে না, জানো তো কেন বলো তো, আমার পিঠের যে চাকাটা ব্যথা ব্যথা করে। তবে আজকে দেখো কত বাসন আছে, আর কালকে নিরামিষ আছে। হাঁড়ি পাতিল সব খালি করে এখানে বাসন মাজতে চলে এসেছি, বুঝেছো। কড়াই গামলা হাঁড়ি থালা টালা, তারপরে শরবত করেছি, সব কিছু যা যা আছে, বাটি ঘটি, তরকারি বড় বড় জায়গা খালি করে ছোট জায়গা। তো আমার এখন কি বলো তো, বরকে বলছিলাম আমার এখন চিন্তা হচ্ছে যে এঁচোড়ের তরকারিটা নিয়ে। রাতের বেলা থাকলে হয়, যদি নষ্ট হয়ে যায় তখন আবার রুটি ফুটি খেতে আবার ঝামেলা হয়ে যাবে। তো আবার বললাম ঠিক আছে, যদি নষ্ট হয়। সব থেকে বড় কথা, কোনো খাবার ফেলতে আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ গায়ে লাগে, জানো তো কেন বলো তো। অনেক কষ্ট জীবনে এক সময় খাবারের করেছি, তো মানে খাবার নষ্ট হলে আমার হেভি গায়ে লাগে। সে যাই হোক, কাঁচা সবজি হোক আর রান্না করা সবজি হোক, কি চাল হোক কি ভাত হোক বা মুড়ি হোক, যাই হোক কখনো ফেলি না। যতক্ষণ পারি চেষ্টা করি সমস্ত খাবারটা খেয়ে নেওয়ার। আর কি মশা খাচ্ছে দেখতেই তোমরা পাচ্ছ, বড় বড় মানে মশা, পুরো ডেঙ্গুর মতন একবারে, জানো সূচের মতন, একদম ইঞ্জেকশনের মতন ফক করে দিয়ে দেয় আর কি। তো যাকগে, মশার কাজ মশা করবে, ওরাই বা কী খাবে। ওদের ভগবান যা সৃষ্টি করে পাঠিয়েছে সেটা তো ওদের কাজ, ওরা তো করবেই, তাই না। আর আমাদের কাজ ওদের হচ্ছে এক থাবড়ে গল্প করে দেওয়া, তাই না।
তো সমস্ত দিদিভাইরা তোমরা একটু কমেন্ট করো যে তোমরা কেমন আছো। তোমাদের সবার শরীর খারাপ আছে জানি, অনেকেরই, বেশিরভাগ, সব না, অনেকেরই বেশিরভাগ শরীর খারাপ আছে। তো তোমরা কমেন্ট করে জানিও এখন কেমন আছো। আর এই দেখো বরকে দিচ্ছি ওষুধ, কি কি ওষুধ এনেছি, কি আছে। তো বর বলছে আমার ভাল লাগে না ওষুধ খেতে, ও একদম ওষুধ খেতে চায় না জানো। ওর পেটে একটা লাম্প আছে, ও ভীষণ না একটু ভীতু গোছের, ভীতু মানুষ জানো তো। ওই লাম্পটা অপারেশন করতে বলেছিল, তো অপারেশন করেনি, আমাদের চলবে কি করে সেই কথা ভেবে। তা আমি ওকে অনেকবার বলেছি, তো বললো একটু ছেলেটা দাঁড়িয়ে যাক, তখন নাহলে ভালো করে ট্রিটমেন্ট করব। তাও আমি বলেছি তুমি তাও যখন ভালো করে ট্রিটমেন্ট করবে, তখন যদি জিনিসটা অন্য কিছু হয়ে বাড়াবাড়ি হয়, বলছে তখন এটা তখন দেখা যাবে, এখন তো চলি পরে। তবে ওটা দিয়ে ওর কোনো এমনি সমস্যা নেই, শুধু কি বলো তো পেটটা ফুলে যাচ্ছে। আর ওই ওষুধটা খাওয়ার পর আবার এই ওষুধটা দিচ্ছি, তাই বলছে যে তুমি আবার এই ওষুধও আছে, এই ওষুধটাও খেতে হবে। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। বাইরে হাওয়া দিচ্ছে, তবে বেশ দুদিন ধরে মেঘলা, কিন্তু হাওয়া মানে আমাদের ঘর অবধি আসে না, সব উপরে উপরে বেরিয়ে যায়। বর করে দিয়েছে চা, জ্বর অবস্থায়। বৃষ্টি পড়ছে যে আমার কথা, দুপুরেও আমি যখন তোমার ওষুধ আনতে গেছি তখনও পড়ছিল, তার তো হলোই না, হয়েছিল। বৃষ্টিতে তো হচ্ছে না, কোথাও যেন হচ্ছে। আর বরকে ওষুধ দিয়েছি, ওষুধ খেয়ে কেমন আছো? কাশি হচ্ছে? তো তোমাকে আমি জিজ্ঞাসা করছি, কাশিটা এতদিন হয়নি, আজকে বেশি হচ্ছে। কি অবস্থা, আমি জিজ্ঞাসা করে ওষুধ আনতে গেছি, আমি বললো কাশি ছিল না। তো বাবার তো এমনি তো সেলেস্টার ধাত, এমনি টুকটাক তো কাছে। খাবার পর থেকে কি খেয়েছো তাহলে? ঝড় আসছে নাকি? ঝড় আসছে নাকি? শুয়েছিলাম তো 7টা বাজে, দেখো ঝড় আসছে মনে হয়। 7টা বাজে, 7টার সময় হচ্ছে ওই পাশে বাড়ি ওই মেয়েটা এসে ডাক দিতে এসেছে। আমি যে স্ট্যান্ডটা আমার ওরকম ওদের স্ট্যান্ড এনেছে ভিডিও করার জন্যে, তো ওখানে ছোটো মেয়েটা ভেঙে দিয়েছে না, লাগাতে গেছে, যাই হোক কিছু আমাকে বলছে। আমি তো জানি, বললাম দেখ আমার স্ট্যান্ডটাই ভাঙা, ওই জন্য আমি বলতেই পারবো না মাথাটা কি করে লাগায়। তো আমি শুয়েছিলাম বলে আমাকে বললাম মুন্নিদি তুমি এই টাইমে শোও? আমরা দেখ 5:45 বিছনায় উঠি, 5:30 5:45, ওই আধ ঘন্টার মতো না শুলে আমি আর থাকতে পারি না। এখন ওই উঠে পড়ি, তারপরে সন্ধে টন্ধে দেওয়া হয় আর কি, যেমন মানে কি করবো বলো। কিন্তু বাইরে আমার ঝড় উঠেছে, দেখো ঝড় উঠলেই আমাদের চিন্তা গো, বিশাল টেনশন হয় ঝড় হলে। কি আর করা যাবে, সব উপরওয়ালার দান। উপরওয়ালা যখন পাঠিয়েছে পৃথিবীতে, উপরওয়ালাই বাঁচাবে আর কি। ভিডিও এডিট ফেডিট করার আছে, আমি চাটা খাই। বর বলছে, বরের শরীরটা এমনি ঠিক থাকলে কাশি শুরু হয়েছে, তো দেখা যাক কাশিটা আবার ভালো হবে কি হয়, সাথে থাকো। হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, ঝড় শুরু হয়েছিল, বৃষ্টি না। তো ঝড় শুরু হওয়াতে স্বাভাবিক ভয়, আর সে ঝড় শুরু হওয়াতে বেশ জোরে হাওয়া দেওয়াতে সারা বাড়ি তো নোংরাই হয়ে গেল। উল্টে কি হলো বলো তো, মাঝখান থেকে মশার চারটি একদম চাষ হয়ে গেল, যে বাইরেও মশাতে দাঁড়ানো যাচ্ছে না, ঘরে তো নাই। আর বরের অবস্থা টাইট, বরের হচ্ছে শরীরটা ভীষণ খারাপ লাগছে, ও ভীষণ কাশি হচ্ছে, ওর বুকে মানে ও যখন কাশছে না আওয়াজ হচ্ছে। ওর একটা সেলেস্টার ধাত আছে জানো তো, প্রচণ্ড এই দিকটায় খুবই খারাপ। আর আমার মাথাটা যন্ত্রণা করছে, কেন ওই যে বিকালে ঘুমালাম বললাম, ওখানে ডাকলাম, আমি আচমকাই উঠেছি, আমার মাথাটা ভীষণ মানে যন্ত্রণা করছে আর কি। পর্দাটা ওখানে খুলে ফেলেছে, কালকে ছেলে দেখি বর লাগিয়ে দেয় নাকি। ওর শরীরটাই তো খারাপ লাগছে, ও তো কিছু করতেই ওর ভালো লাগছে না, কি করবে কি জানি। আর ডিম ছিল আজকে একটু, ওই বাটার ওই যে ওইটা করা ছিল, তো ডিম ফাটা ডিম এনেছিলাম, তো ওইটা মোগলাই খাওয়ার কথা ছিল, দূর আমার আর ইচ্ছা করছে না, শরীরে দিচ্ছে না। পাখা চালিয়ে এই বসলাম, আর ভিজা ভিজা জামা কাপড় সে বর্ষাকালের মতো ঘরে লাগানো হয়েছে। চলো বন্ধুরা, আজকাল যা গরম পড়ে, এই গরমে না প্রতিদিন তরকারি নষ্ট হয়ে যাচ্ছে। অত বেলায় 2:30 3টে তরকারি রান্না করার পর আলাদা আলাদা করে রাখি, আর যাই রাখি তরকারি রোজ নষ্ট হয়ে যাচ্ছে। তো কী দিয়ে ভাত খাবো বলো, রুটি তরকারি? আর 2 বেলা 3 বেলা তরকারি রান্না করা, গ্যাসের যে অবস্থা, সম্ভব? আমাদের গ্যাসের এখানে 45 দিন পর বুকিং নেবে, তারপরে 10 দিন। ভাবো সে 55 57 দিনের পর গ্যাস পাবো, তো একটা সিলিন্ডার কি মানুষের অতদিন চলে বলো? কি করব বলো? বরের শরীর ভালো না, বর রুটি খেলো না, কাল নিরামিষ, ওই যে রুটি তুলে রাখলাম, ছেলেও তাই। আর আমি এই ভাত খাচ্ছি, যে ঝোল তরকারি সব নষ্ট, ওই আলুটা তুলে তুলে নিয়ে চটকে মেখে খাচ্ছি, কিছু করার নেই। ছেলে ওর বাবা মাছ রেখেছিল, তা মাছ খেয়েছে। আর এখন গ্যাস মোছার আছে, যে সার্ফ এনেছে, কাপড় এনেছে, মানে তরকারি ফরকারি না থাকলে কি আর ভাত তো রুটি খাওয়া যায় বলো? খাওয়া যায় না, এমনি গরমের দিন মুখে কোনো স্বাদ নেই।
আমার ওষুধ খেয়ে খেয়ে মুখটা একবার ছ্যাঁচা হয়ে গেছে, কি আর করা যাবে, কিছু করার নেই। তো চলো বরকে আবার ওষুধ দিতে হবে, এই দিয়েই ভাত কটা খেয়ে উঠি। আর প্রতিদিন নষ্ট হচ্ছে, আমাদের তো ফ্রিজ না, কবার গরম করবো। এই 9টা নাগাদ তরকারি গরম করতে নিয়েছি, দেখছি যে কেমন টকটক হয়ে গেছে, এটা গন্ধ ছাড়ছে, সেই জন্য আবার সেইটা দিয়েই কোনো রকম আলুগুলো তুলে তুলে রুটি খাওয়া হলো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন ভিডিওর সাথে, তোমরা পাশে থেকো, সাথে থেকো।